আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের উচ্চ প্রবৃদ্ধির দাবি ছিল জালিয়াতি। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করল বিশ্বব্যাংক। দেশে বিদেশে বিপুল সম্পদ জিয়াউল আহসানের। বাইডেন নিজেকে ক্ষমা না করে ভুল করেছেন। ফিলিস্তিনিদের জেনিন ছাড়তে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী। এবং সর্বশেষ থাকছে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত ক্রেমলিন। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা ছিল জালিয়াতি। শেখ হাসিনা দাবি করেছিলেন প্রবৃদ্ধিতে সবাইকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস এসব কথা বলেন। একই সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ তার নেই। সুইজারল্যান্ডের দাভোস শহরে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে অধ্যাপক ইউনূসও এই সম্মেলনে অংশ নিয়েছিলেন। সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের মধ্যে উপদেষ্টা বলেন, তিনি হাসিনা দাভোসে এসে দেশ কিভাবে চালাতে হয় সে কথা সবাইকে বলেছিলেন। কেউ তখন প্রশ্ন করেননি। এটা মোটেও কোনো ভালো বিশ্ব ব্যবস্থা নয়। শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটা যে ঘটেছে এর জন্য পুরো বিশ্ব দায়ী। তবে এটা বিশ্বের জন্য একটি শিক্ষা। প্রবৃদ্ধি নিয়ে হাসিনার একটি মন্তব্যের উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, তিনি বলেছিলেন, আমাদের প্রবৃদ্ধির হার অন্য সবার চেয়ে বেশি। এটা একেবারে জালিয়াতি। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে শেখ হাসিনা সরকারের দাবিকে জালিয়াতি বললেও এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে এ প্রসঙ্গে বলতে গিয়ে বৃহৎ পরিসরে ও দেশের সব মানুষের জীবনমানের উন্নতির জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্বের বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি বলেন, দেশের মানুষের মধ্যে বিদ্যমান সম্পদের বৈষম্য কমানো প্রয়োজন। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দিয়ে মানুষের জীবনমানের উন্নতির তুলনা করতে চান না উল্লেখ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়েই সবকিছু বিবেচনা করার খুব একটা পক্ষে নই। আমি চাই একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান। আর এ কারণেই আমি এমন অর্থনীতি চাই যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়। ভারতের প্রতিদ্বন্দ্বী চীনকে দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ব্যক্তিগতভাবে তাকে খুব পীড়া দেয়। এদিকে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে বাংলাদেশের পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটির সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আন্না বিয়ার্দে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে বিশ্ব ব্যাংকের সমর্থন ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে এ তথ্য জানান। বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আমি আমাদের সমর্থন প্রকাশ করতে চাই। আপনারা যে কোনো সহায়তার জন্য আমাদের উপর নির্ভর করতে পারেন। আন্না বিয়ার্দে আরও উল্লেখ করে বলেন, ব্যাংকটি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন প্রসারিত করতে আগ্রহী। আলোচনায় আন্না বিয়ার্দে ও অধ্যাপক ইউনূস জুলাই বিপ্লব অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্ম
কর্মসূচি এবং দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকের প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে প্রায় 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন। গতকাল বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট 12টি ব্যাংক হিসাবে প্রায় 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। দুদক অনুসন্ধানে জানায়, জিয়াউল আহসান অ্যান্টিগা অ্যান্ড বারবুডার নাগরিকত্ব নিয়ে বিপুল অর্থ অবৈধভাবে বিনিয়োগ করেছেন। তিনি দুবাই, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে বিপুল টাকা পাচার করেছেন। এছাড়া দেশে বিদেশে তার বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ের সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। তিনি বলেন, জিয়াউল আহসান 22,27,78,142 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নিজ নামে 8টি ব্যাংক হিসাবে 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। আক্তার হোসেন বলেন, স্বামীর সঙ্গে যোগ সাজশ করে নুসরাত জাহান 18,59,31,358 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নিজ নামের 4টি ব্যাংক হিসাবে 222,50,00,000 টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। দুদক সূত্র জানায়, জিয়াউল আহসানের স্বার্থ সংশ্লিষ্ট স্পেস ইনোভেশন লিমিটেড নামের প্রতিষ্ঠানের একটি ব্যাংক হিসাবে 27,10,00,000 টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া এআই ইন্টারন্যাশনাল লিমিটেড ও এআই ল্যান্ডস্কেপ লিমিটেড নামের 2টি প্রতিষ্ঠানের নামে 25 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন করা হয়েছে। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, জিয়াউল আহসানের ঢাকায় একটি 8তলা বাড়িসহ 5টি বাড়ি, একটি বাগান বাড়ি, 3টি ফ্ল্যাট ও 3,033.51% জমি রয়েছে। এছাড়া তার 2টি জিপ গাড়ি, শেয়ার বাজারে 5 কোটি টাকা বিনিয়োগ, 1 কোটি টাকার সঞ্চয়পত্র ও সীমা লঙ্ঘন করে 55,000 মার্কিন ডলার ব্যাংক হিসাবে জমা করার তথ্য রয়েছে। তার স্ত্রীর নামে 164.91% প্লট, 50 লাখ টাকার সঞ্চয়পত্রে বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। 2009 সাল থেকে 2024 সালের মধ্যে তারা এসব সম্পদের মালিক হয়েছেন। দুদক সূত্র জানায়, জিয়াউল আহসান ও নুসরাত জাহানের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাজগোজ লিমিটেডের 3 জন পরিচালক তাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের 16 ব্যাংকের 82টি হিসাবে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত 391,27,00,000 টাকা জমা ও 390,36,00,000 টাকা উত্তোলন করেছেন। নুসরাত জাহানের ব্যাংক হিসাব থেকে জলশিরি আবাসন প্রকল্পের ব্যাংক হিসাবে 91,72,915 টাকা ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যাংক হিসাবে 37,84,845 টাকা স্থানান্তর করা হয়েছে। 2017 সালে জিয়াউল আহসান অ্যান্টিগা অ্যান্ড বারবুডার নাগরিকত্ব গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন দুদক। ওই দেশের নাগরিকত্ব নেওয়ার সময় জিয়াউল আহসান ও তার পরিবার 2 লাখ মার্কিন ডলার মালয়েশিয়ার 2টি প্রতিষ্ঠানের অনুকূলে পরিশোধ করেন। এছাড়া জিয়াউল আহসান অ্যান্টিগা অ্যান্ড বারবুডার 5 বছর মেয়াদী বন্ডে প্রায় 13,50,000 মার্কিন ডলার অবৈধভাবে বিনিয়োগ করেছেন। দুদক অনুসন্ধানকালে আরও জানতে পারে, জিয়াউল আহসান দুবাইয়ের ফার্স্ট আবুধাবি ব্যাংক নামের একটি ব্যাংকের হিসাবে 20 কোটি টাকা ও আরেকটি ব্যাংক হিসাবে 75 কোটি টাকার পাচার করেছেন। এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে
৭৫ কোটি টাকা ও যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকে বিপুল টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। গত ১৬ আগস্ট সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এখন তিনি কারাগারে আছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউস ত্যাগের আগে নিজেকে ক্ষমা না করে সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ভুল করেছেন। স্থানীয় সময় বুধবার রাতে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর কোনো গণমাধ্যমকে দেওয়া এটাই তার প্রথম সাক্ষাৎকার ছিল। ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এই ব্যক্তি সবাইকে আগাম ক্ষমা করে গেছেন। মজার বিষয় হলো, সম্ভবত দুর্ভাগ্যজনকও তিনি নিজেকে ক্ষমা করে যাননি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ২০২১ সালে হোয়াইট হাউস ছাড়ার সময় বাইডেনকে নিজেকে ক্ষমা করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি বিশ্বাস করতেন তিনি কোনো ভুল করেননি। বাইডেনকে বেশ খারাপ উপদেশ দেওয়া হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, জো বাইডেনের উপদেষ্টারা ছিলেন বেশ বাজে। তাদের কেউ একজন তাকে নিজেকে ছাড়া সবাইকে ক্ষমা করার উপদেশ দিয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাম্প্রতিক দাবানল নিয়েও কথা বলেন। তিনি বলেছেন, পানি সম্পদের স্বল্পতা নিয়ে ক্যালিফোর্নিয়ায় যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে যতক্ষণ না রাজ্যটির সরকার উদ্যোগ নিচ্ছে ততক্ষণ হয়তো কেন্দ্রীয় সরকারের সহায়তা আটকে রাখা হবে। ট্রাম্পের দাবি, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে মাছ সংরক্ষণের জন্য পানি ধরে রাখার ব্যবস্থা রয়েছে। এই কারণে অঙ্গরাজ্যটির শহরাঞ্চলগুলোর জলধারা শুকিয়ে যাচ্ছে। কিন্তু ট্রাম্পের এই দাবি মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে গার্ডিয়ানের প্রতিবেদনে। ট্রাম্প বলেছেন, যতক্ষণ না অঙ্গরাজ্য সরকার উজানের পানি ভাটার দিকে ছাড়তে কোনো পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্যালিফোর্নিয়াকে আমাদের কিছু দেওয়া উচিত হবে না বলে আমরা মনে করি। গত সোমবার ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে নিজ পরিবারের কয়েকজন সদস্যসহ বিপুল সংখ্যক কর্মকর্তাকে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের ক্ষমতা বলে বাইডেন তাদের আগাম ক্ষমা ঘোষণা করেছেন। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এমন শঙ্কা থেকে তিনি এই কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এত বেশি সংখ্যক ব্যক্তিকে এভাবে ক্ষমা করেননি। ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর বড় ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সেখানকার কয়েকশো বাসিন্দাকে ঘর ছাড়তে বাধ্য করছে। গত মঙ্গলবার শুরু হওয়া এই অভিযানে ইতিমধ্যে ১২ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে ২৪ ঘণ্টায় আরও ১২০টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার ২ দিন পর দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করে ইসরায়েলি বাহিনী। বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনের সহায়তায় সাঁজোয়া যান ও বুলডোজার নিয়ে জেনিন শরণার্থী শিবিরে ঢুকে পড়েন ইসরায়েলের বিপুল সংখ্যক সেনা। এর আগে পশ্চিম তীরের বিভিন্ন শহরের মূল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। জেনিনের গভর্নর কামাল আবু আল রাব বলেন, ড্রোন ও সাঁজোয়া যানে বসানো লাউডস্পিকার ব্যবহার করে ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর কয়েকশো বাসিন্দা শরণার্থী শিবির ছাড়তে শুরু করেন। জেনিন শরণার্থী শিবিরের এক প্রান্তে বসবাস করা সালিম সাদি বলেন, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে বাসিন্দাদের শরণার্থী শিবির ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। অনেক বাসিন্দা শরণার্থী শিবির ছাড়তে শুরু করেছেন। সালিম সাদি আরও বলেন, ইসরায়েলি সেনারা আমার বাড়ির সামনে অবস্থান নিয়েছে। তারা যে কোনো মুহূর্তে বাড়ি ঢুকতে পারেন।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। জেনিন শরণার্থী শিবিরের কয়েকটি বাড়িতে এবং আল আসির মসজিদের কাছে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত বাড়িঘর ও স্থাপনার ধ্বংসস্তূপ থেকে আগের 24 ঘন্টায় আরও 120টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর 15 মাসের হামলায় নিহত বেড়ে 47,283 জনে দাঁড়িয়েছে। এছাড়া জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর জানিয়েছে, 15 মাসের যুদ্ধে গাজায় যে পরিমাণ স্থল মাইন ও অবিস্ফোরিত বোমা পড়ে আছে সেগুলো সরাতে 10 বছর সময় লেগে যেতে পারে। জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তা সংগঠনের সাম্প্রতিক প্রতিবেদন গ্লোবাল প্রোটেকশন ক্লাস্টারের বরাত দিয়ে OCHA বলেছে, গাজার 4,20,00,000 টন ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা বিস্ফোরক সরাতে 10 বছরে $50 কোটি প্রয়োজন হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের 2 দিন পর গত বুধবার ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরবিচ্ছিন্ন সমর্থন অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যে হুমকি দিয়েছেন তাতে নতুন কিছু নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ট্রাম্পের সঙ্গে সংলাপ চালাতে প্রস্তুত মস্কো। ইউক্রেন যুদ্ধ শেষ করতে চুক্তিতে সম্মত হতে গতকাল বুধবার রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। চুক্তিতে সম্মত না হলে মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির অন্যান্য নেতা দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকট নিয়ে ফোনালাপ করবেন বলে আশা করা হচ্ছে। আগের দিনে ট্রাম্পের হুমকির জবাবে আজ দিমিত্রি পেসকভ বলেছেন, সাম্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপ চালাতে রাশিয়া প্রস্তুত। আমরা এই বিষয়ে ইশারা পাওয়ার অপেক্ষায় আছি, তবে এখনও পর্যন্ত আমরা এমন কোনো ইশারা পাইনি। মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি চুক্তি ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি, কিন্তু তা কিভাবে করা হবে তার কোনো রূপরেখা এখনও পর্যন্ত প্রকাশ করেনি ট্রাম্প। শান্তি চুক্তির জন্য পুতিন যে সব শর্ত দিয়েছেন সেগুলোর মধ্যে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে নিজেদের যেসব ভূখণ্ড এখনও ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে আছে সেখান থেকে তাদের প্রত্যাহার করতে হবে। পুতিনের এই দাবি পূরণ করা বেশ কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিজেদের 1 ইঞ্চি ভূখণ্ডও ছাড়া হবে না বলে জানিয়েছেন। তবে তিনি এটাও বলেছেন, শক্তি প্রয়োগ করার বদলে কূটনৈতিক উপায়ে নিজেদের হারানো ভূখণ্ড ফেরত পেতে চেষ্টা করবে কিয়েভ এটাও দাবি করেছে তাদের ন্যাটো ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি শান্তি রক্ষার জন্য ইউক্রেনে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমা দেশে সেনা মোতায়েন করতে হবে। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আবার নতুন সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় শ্রোতা, সংবাদ চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।